বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী, গণতন্ত্রের মানুষকন্যা, জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া, স্মৃতিচারণ ও আজকের এই স্মরণ সভার যার আয়োজনে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি, শুরুতেই কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আপনাদের সাবেক চেয়ারম্যান কৈমারী ইউনিয়নের আমার শ্রদ্ধেয় চাচা জনাব কোহিনুজ্জামান লিটন, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমার পিতৃসম অগ্রজ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে জেলা কমিটির সদস্য জনাব মইনুল ইসলাম, জনাব সাবেক সাধারণ সম্পাদক জনাব মালিকুজ্জামান দদুল, জেলা কমিটির যুগ্ম সম্পাদক জনাব খুরশিদ আলম আলো, আমাদের জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব শফিকুল ইসলাম সবুজ, আমার মামা হারুনুর রশিদ জোয়ারদার থেকে শুরু করে আসলে সময় সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মনোয়ার হোসেন, উনিও একজন দক্ষ সংগঠক। আমি ক্ষমা চেয়ে ইচ্ছে তো সবাইকে আমি মেনশন করতে পারতেছি না। প্রত্যেকের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং সনাতনী ভাইদের প্রতি রইল আদাব এবং শুভেচ্ছা। আসলে হয়তো আমরা যদি খুব আনন্দ চিত্তে এরকম একটি পরিসরে সবাইকে নিয়ে বসতে পারতাম, তাহলে তো মন খুলে কথা বলতে পারতাম, আমাদের সবাইকে ভালো লাগতো। কিন্তু আমাদের উদ্দেশ্যটা, যে উদ্দেশ্য আমরা আসলে এখানে মিলিত হয়েছি, আমাদের প্রিয় নেত্রীকে যে হারানোর বেদনা, এটা কিন্তু আসলে এত সহজে পূরণ হবার নয়। বাংলাদেশ হয়তো বা ইতিহাসে আর কোনোদিন আরেকজন খালেদা জিয়া পাবেন কিনা, এটা একমাত্র ইতিহাসেই বলে দিতে পারে। কারণ আমরা হয়তো বলার সময় খুব সহজেই বলে ফেলি খালেদা জিয়ার ত্যাগ। আসলে বেগম খালেদা জিয়ার কি ত্যাগ, এটা আসলে সবাই যদি নিজের তার জীবনে যতগুলি ঘটনা ঘটেছে, এরকম একটি ঘটনা যদি আমাদের ব্যক্তিগত জীবনে ঘটে যেত এবং আমরা যদি সেটা ফেস করতাম, তাহলে বুঝতাম আসলে তার ত্যাগের গুরুত্বটা কতটুকু। উনি যে বয়সে একজন বিধবা হিসেবে তার সন্তানদেরকে নিয়ে উনি সংগ্রাম শুরু করেছিলেন, তখন উনি যে দলটি আজকে নেতৃত্ব দিয়েছেন এত বছর, সেই দলের পক্ষ থেকে ওনার সাথে কিন্তু প্রথম দিকে সহযোগিতা করা হয়নি। উনি একরকম চ্যালেঞ্জ দিয়ে এই দলের নেতৃত্ব ভার গ্রহণ করেছিলেন এবং জীবনের পূর্বে, জীবন প্রারম্ভে কোনো ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়া উনি রাজপথে নেমে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, যেভাবে উনি নিজেকে এরশাদ সরকারের সেই শাসন থেকে বিএনপির মতো এত বড় একটি দলটি সংগঠিত করে রাজপথের থেকে নেতৃত্ব দিয়ে উনি উপমহাদেশের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, এই ইতিহাস কিন্তু পৃথিবীর ইতিহাসে বিরল। উনি বিএনপির নেত্রী হিসেবে শুরু করেছিলেন, কিন্তু উনি এই দেশের জন্য এত ত্যাগ করেছেন, উনি যেদিন চলে গেলেন উনি সমগ্র বাংলাদেশের নেত্রী হিসেবে কিন্তু চলে গেলেন। আমরা আসলে এখনো কেউ সঠিক সংখ্যা বলতে পারবো না যে আসলে ওনার শেষ প্রয়াণে ওনার জানাজায় কত কোটি বা কত লক্ষ লোক সমবেত হয়েছিল। আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা এর আগে ঘটেছিল। তো সেই মহান নেত্রীর আদর্শিক রাজনীতি আমরা যারা করি, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এখানে আমার দুজন পূর্ববর্তী বক্তা, আমার চাচা কোহিনুজ্জামান লিটন এবং প্রিয় নেতা জনাব মইনুল ইসলাম এত চমৎকার বক্তব্য দিয়েছেন, আসলে আমার এখানে বলার কিছু নাই। আমি দু একটি কথা বলে, যেহেতু এখানে কিন্তু আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, আপনাদের যাতে কষ্ট না হয়, অনেক মুরব্বী আছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন শীতের রাতে কষ্ট করে, এই জন্য আমরা অনুষ্ঠান খুব তাড়াতাড়ি শেষ করে দেবো দেখে হয়তো আমাকে সুযোগ দেওয়া হয়েছে দু একটি কথা বলার জন্য। তো আমি আসলে শুধু এতটুকু কথা বলতে চাই যে আপনার এই কৈমারী বাজারটা দেখলে আমার খুব কষ্ট লাগে। অনেক এখানে এমপি নির্বাচিত হয়েছে, অনেককেই আপনারা ভোট দিয়েছেন, কিন্তু কৈমারীর প্রতি আসলে কেউ নজর দেয় নাই। আমার খুব ইচ্ছা যে এটা একটা আধুনিক
আধুনিক ধরনের আধুনিক সংস্করণের একটা মফস্বল হলেও যেন এখানে একটা বাণিজ্য নগরী গড়ে ওঠে এবং সেটা যেন আমার আব্বা আল্লাহ শহীদের হাত দিয়ে গড়ে ওঠে, যদি আপনারা তাকে ভোট দেন। মাটির দাবি বলে তো একটা কথা আছে নাকি? উনি দুইবার এখানে উপজেলা পরিষদ নির্বাচন করেছেন, আপনারা কেউ ভোট দিতে কার্পণ্য করেন নাই। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, কারণ আপনারা আপনাদের সন্তানকে সম্মানিত করেছেন এবং সেও কিন্তু দায়িত্ব পালন করেছে। উনি নিজে সাক্ষী, আপনাদের সামনে সাক্ষী দিল যে সে কিন্তু তার ক্ষমতার কোনো ধরনের অপব্যবহার করে নাই। সে পরীক্ষা দিয়েছে এবং দুইবার পরীক্ষায় কিন্তু সফলতার সাথে পাশ করেছে। কি বলেন? তো যিনি ইতিপূর্বে দুইবার পরীক্ষায় পাশ করেছে, আগামীতে যদি আপনাদের সামনে সুযোগ আছে, যদি আপনারা তাকে আরেকবার সুযোগ দেওয়ার ক্ষমতা আপনাদের হাতে যেহেতু আছে, যদি আপনারা 12 তারিখে ভোট সেন্টারে যান, তাহলে আপনারা তো নিশ্চয়ই চিন্তা করবেন যে আমরা আমাদের পরীক্ষিত সন্তানকে তার পক্ষে আমরা রায় দিব, নাকি আমরা অন্য কোনো কিছুতে বিভ্রান্ত হব। ভাই আওয়াজ দেন, আওয়াজ দেন। যদি পরীক্ষা দিতে হয় আরেকবার আল্লাহ শহীদ আলীকে, আপনারা কি তাকে গ্রহণ করবেন? এখন আমাদের নির্বাচনী বিধিনিষেধ আছে, এই জন্য আমি সরাসরি তার পক্ষে ভোটও চাইতে পারবো না, তার মার্কার নামও কিন্তু বলতে পারবো না। কিন্তু এই যে এখানে আমরা কেন সমবেত হয়েছি, একটা উদ্দেশ্য তো আছে। তো আমি আমার আব্বার জন্য আপনাদের কাছে দোয়া চাবো, আমার জন্য দোয়া চাবো, এখানে বিএনপির নেতৃবৃন্দ যারা আছে তাদের জন্য দোয়া চাবো, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তো আপনারা একটু আগেই সবাই মিলে একসাথে দোয়া করেছি। আমরা আর অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত থাকতে চাই না। চাই তো যদি আমরা অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত থাকতে না চাই, তাহলে তো আমাদের এখানে একজন সরকার দলীয় সংসদ সদস্য প্রয়োজন। এখন আমার পূর্ববর্তী বক্তা আমার চাচা কিন্তু বলে গেছেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আগামীতে সরকারে কোন দল যাবে আপনারা সবাই বোঝেন। সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবার বাড়িতে টেলিভিশন আছে। তো আমরা যদি এবার সিদ্ধান্ত নিতে ভুল করি, তাহলে কিন্তু আজকে রাস্তায় এক হাঁটু কাদা আছে, যাওয়া যাচ্ছে, এরপরে কিন্তু কইমারি দিয়ে মনে হয় কেউ আর যাইতে পারবে না। পারবে? যদি আমাদের স্থানীয় একজন সন্তান এখানকার নির্বাচিত প্রতিনিধি হয়, তা তিনি ছাড়া মনে হয় কেউ এই কইমারির সমস্যা সমাধান করতে পারবে না, আমি বলে দিলাম। তো আগামীতে কইমারির মতো অবহেলিত জলঢাকার প্রতিটি অবহেলিত অঞ্চলকে যদি আমরা উন্নত করতে চাই, সমৃদ্ধ করতে চাই, শিক্ষার মান, স্বাস্থ্য, চিকিৎসা এবং দুর্নীতি মুক্ত করতে চাই, সর্বোপরি জলঢাকার মানুষের যে আইনি সহায়তা, যে আইনগত অধিকার, সেটা যদি রক্ষা করতে চাই, আমার মনে হয় একজন আলহাজ শহীদ আলীর প্রয়োজন আছে। তিনি যে দলের যে মতের হোক না কেন, যদি আদর্শ আলহাজ শহীদ আলী সাহেবের মতো হয়, তাহলে এরকম একজন সংসদ সদস্য কি আমাদের পাওয়া কি ভাগ্যের বিষয় কিনা বলেন? এবং উনি বর্তমানে বাংলাদেশের সব থেকে একটি বড় আদর্শিক দলের মনোনীত প্রার্থী। তাহলে আমাদের কি 2-2-4 হবে? হবে কি? আমার মনে হয় আমরা সবাই ভোট সেন্টারে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আপনাদের চোখের ভাষা আমি পড়তে পারতেছি। আপনারা দয়া করে যারা গুজব ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য প্রতিনিয়ত নানান ষড়যন্ত্র করতেছে, শহীদ আলী সাহেবকে বদনাম করার চেষ্টা করতেছে, এগুলো আপনারা প্রতিহত করবেন, প্রতিবাদ করবেন, কিন্তু কোনো অস্ত্রের মাধ্যমে না। আমাদের অস্ত্র হচ্ছে ব্যালট। এর থেকে আর বেশি আমি আবেদন করলাম না। ব্যালটটা হাতে নিয়ে চিন্তা করে আপনারা আপনাদের রায় দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, এবং 12 তারিখ পর্যন্ত আপনাদের প্রত্যেকের আবার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দারুস সালাম নুরানী একাডেমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান মুফাসসির, বিশেষ মুফাসসির, আসলে আমি একটু সংক্ষিপ্ত করছি,
আর গুরুত্বপূর্ণ আলোচনা আসলে আমি করব না, গুরুত্বপূর্ণ আলোচনা যেহেতু প্রধান মুফাসসির আছে স্টেজে উনি করবে, হ্যাঁ ওই বেয়াদবি করার সুযোগ আমি নিচ্ছি না। আসলে আমার এখানে আসা, এই মাদ্রাসা তো আসলে যখন একটা প্রতিষ্ঠান তো একদিনে প্রতিষ্ঠিত হয় না, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে আগায়। তো এই প্রতিষ্ঠানটির শুরু থেকে কোনো না কোনো ভাবে হয়তো আমি যুক্ত হয়ে গেছিলাম এখানকার যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল তাদের ভালোবাসায়। তো যার কারণে আসা, আপনারা অনেকেই হয়তো আমাকে চিনেন, অনেকে চিনেন না, বাট আমার আব্বাকে আপনারা সবাই চিনেন, ওনার নাম আলহাজ সৈয়দ আলী, আপনাদের দুইবারের উপজেলা চেয়ারম্যান ছিল আপনাদের ভোটে নির্বাচিত, কি বলেন? আর আমি আসলে প্রধান অতিথি আমাকে তাফসীর মাহফিলে বানাইছে, এটা এক অধিকার খাটায়। আসলে যেহেতু চেয়ারম্যান সাহেবের সময় হয়তো দিতে পারে নাই, এই জায়গাগুলোতে উনি আসে, আমি আসি না। তো আজকে আসার সুযোগটা নিলাম বা চান্সটা নিলাম এই কারণে যে আপনারা সবাই এখানে আসবেন, অনেক আলেম ওলামা থাকবে, এলাকাবাসী অনেকেই উপস্থিত থাকবেন। তো আপনারা, আপনাদের কাছে আমার এখানে আসার উদ্দেশ্য একটাই, এক হচ্ছে মাদ্রাসায় একটু খোঁজ খবর নিব, আর আমার একটা উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে আমার আব্বার জন্য এসে এখানে দোয়া চাওয়া। কেন দোয়া চাচ্ছি বুঝতে পারতেছেন? এখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে উনি মনোনীত হয়েছেন। উনি ধানের শীষ প্রতীক নিয়ে এখানে নির্বাচন করবেন। তো এই মাহফিলে আমি অন্য কোনো কিছু বলতে যাচ্ছি না। উনি কেমন লোক ছিলেন, কেমন লোক, দোষগুলো আপনারা বিচার করবেন। উনি যদি যোগ্য মনে হয় ওনাকে ভোট দিবেন। আমি শুধু আপনাদের কাছে এখানে ওনার জন্য দোয়া চেয়ে গেলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, এবং এই প্রতিষ্ঠানের যাতে উত্তর উন্নয়ন হয়, এই প্রতিষ্ঠানটিকে আপনারা আরো দুহাত খুলে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসভ্য ইতর পর্যায়ের লোকের বক্তব্য শুনতেছিলাম একটা দলের, যেখানে তার দলের সর্বোচ্চ পর্যায়ের লোক বসে আছে, যিনি প্রার্থী দলের উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নেতৃবৃন্দ বসে আছে, সে আলহাজ সৈয়দ আলী সাহেবকে যেভাবে মানে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছে যে এরকম ইতর অভদ্রকে জবাব দেওয়ার সময় কিন্তু আমাদের আসছে। আজকে আমি বললাম না, আজকে আমি বললাম না, জবাব আছে। চোরের বার বড় গলা। ওই তো 10 বছর দেখছেন না, 1996 থেকে 2006 দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো লোকের চাকরি হলেও কি টাকা ছাড়া হয়েছে? একটা দলের লোকের বাইরে চাকরি দিছে? ওই কাকু বললো না, বরাদ্দ নিতে টাকা, বরাদ্দ বেচতেও টাকা। ওনারাই পাইকার, ওনারাই মহাজন। আবার আজকে বড় বড় কথা বলে। সৈয়দ আলী সাহেব একটা কোথাও দুর্নীতি করছে? বলতে পারবেন সেই দলের লোক? বেয়াদবের মতো কথা বলে, ব্যক্তিগতভাবে আক্রমণ করে, চরিত্র হনন করার চেষ্টা করে, অভদ্র ইতররা। রাজনৈতিক পার্টি রাজনৈতিক ভাবে দরকার। ভাষা জ্ঞান, শব্দ চয়ন অভদ্রের মতো, এরা কি শিক্ষিত করে নিজেকে? আমি কি কারো নাম দিলাম? সৈয়দ আলী। আমি তো যে আমার আব্বার চরম বিরোধিতা করে তাকেও তো সম্পর্কে তিনি যেমন চাচা হন চাচা বলি, বা যিনি যে পর্যায়ে সেই পর্যায়ে সম্বোধনের কথা বলি। আপনাদের একজন নির্বাচিত প্রতিনিধি দল ঢাকার, তাকে এইভাবে ব্যঙ্গ করে কথা বলে। আর ভাই, তার যদি কোনো দুর্নীতি থাকে, সে যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকে, তার যদি রাজনৈতিক কোনো সমস্যা থাকে, আপনি সেই বিষয়ে কথা বলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান দিয়ে কথা বললে কিন্তু সম্মানী লোকের সম্মান হানি হয় না। আমার কানে বিভিন্ন ভাবে আসতেছে, সনাতনী ভাইদেরকে বিভিন্ন জায়গায় মুখ বন্ধ ছিল, এতদিন মুখ খুলে নেই, বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। আপনারা কি ভুলে নাকি? ভয় পাবেন না। ভোট সেন্টারে আপনারা যাবেন, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়, আগামীর বাংলাদেশ বিনির্মাণে, আগামীর জন ঢাকার বিনির্মাণে আপনাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে কি ভোট সেন্টারে যাওয়া উচিত কিনা বলেন? সৈয়দ আলী সাহেব ভালো হলে তাকে ভোট দিবেন, তাকে পছন্দ হলে ভোট দিবেন, না আপনি অন্য প্রার্থীকে দিবেন। কিন্তু কারো ভয় ভীতি রক্ত চক্ষুকে ভয় করে আপনারা ভোট দেওয়া থেকে বিরত থাকবেন না। যাই হোক, ধর্মীয় অনুষ্ঠান অনেক রাজনৈতিক বক্তব্য হয়ে গেল, কিন্তু অন্যায় কিছু বললাম? বিনা কারণে কিছু বললাম? আপনাদের পাশে যেভাবে এখন পাচ্ছেন, অতীতেও পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন, এই কথা দিলাম। আজকে
এখন পীযুষ দাকে মানে এখন তো আমার আব্বাকে যদি দাদা বলতে তো কাকা বলতে হবে, কিন্তু আমি তো পীযুষ দাই বলতাম। পীযুষ দা আমাকে ভাই ভাই যতবার বলছে ততবারই আমি বিব্রত হয়েছি, কারণ আমি কি চাইলে ওনার থেকে তো আমি বয়সে ছোট, চাইলে বড় হইতে পারবো। তো যাই হোক, আজকের এই জলঢাকা কেন্দ্রীয় কালী মন্দিরের সম্মানিত সভাপতি, আজকে এই অনুষ্ঠানে মানে মন্দিরে আমার সাথে উপস্থিত আমার সহসঙ্গী হিসেবে আমার শ্রদ্ধাভাজন কাকা যারা মালিকুজ্জামান দদুল, সাবেক সহসভাপতি নীলফামারী জেলা বিএনপি, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সনাতনী ভাইয়েরা, মা বোনেরা, সবাইকে শ্রেণী ভেদে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং সবাইকে শুভেচ্ছা, মহালয়ের শুভেচ্ছা। হ্যাঁ, এবং আজকে শ্যামা মায়ের পূজা হয়েছে, সে উপলক্ষে শুভেচ্ছা। আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, মানে আমি ওরা যখন আমাকে দাওয়াত করছে তখনই বলছে পীযুষতে আসে, ওখানে আমার যাওয়ার কি দরকার, পুজো তো হবেই ভালো, তাই না? বরাবরের মধ্যে এবারে পুজো ভালো হয়েছে আশা করি। তবে কিছু বিষয় আসলে লক্ষণীয় বিষয়, যে আমরা আসলে প্রথাগত ভাবে আমরা দেখি যে কেন্দ্রীয় মন্দিরগুলোর চেহারা একটু আলাদা হয়। আমার মনে হয় আমরা যেসব মন্দির দেখে আসলাম তার থেকে জলজীর্ণ অবস্থা এটা জলঢাকা, শুধু নামটাই কেন্দ্রীয়। শিমুলবাড়িতে রাস্তা নাই, ঘাট নাই, যাইতে অসুবিধা, কষ্ট করে যাইতে হয়, কিন্তু মন্দিরটার অবস্থা হয়তো এর থেকে একটু ভালো দেখে এসেছি। তো এটা আমাদের জন্য দুঃখজনক। এখানে আসলে এটা হয়তো ওই যে একটা কথা আছে না, যে ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে, একটুখানি ভুলের তবে অনেক বিপদ ঘটে। ভুলটা কোথায়? আমরা হয়তো গত 54 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এমন কোন একজন নির্বাচিত সাংসদ বা নির্বাচিত জনপ্রতিনিধি অভিভাবক তৈরি করতে পারেনি যার চোখগুলো হয়তো আমাদের উপাসনালয়গুলোর দিকে যায়। একজন সংসদ সদস্য যদি তার নিজের জায়গা থেকে একটু সুদৃষ্টি দিত, এই উপাসনালয়গুলো আসলে এরকম জরাজীর্ণ থাকতো না। তার জন্য তাকে এক্সট্রা কোনো কষ্ট করার কোনো প্রয়োজন হইতো না আমার মনে হয়। আমরা আসলে অনেক কথা শুনেছি, হ্যাঁ, অনেক রাজনীতিবিদ দেখেছি, উন্নয়নের স্বপ্ন দেখিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যেখানে দাঁড়ায় আছি আমরা সেখানে। এটা হচ্ছে শুধু নামেই জলঢাকা কেন্দ্রীয় কালী মন্দির, কিন্তু আমরা যদি কোনো সাইনবোর্ড না থাকে, আমাদের কিন্তু রংপুর যদি আমরা যাই, একটা রংপুরের কেন্দ্রীয় মন্দিরগুলো আমরা দেখলেই বুঝতে পারি যেটা আসলে কি অবস্থা। তবে এখানে সনাতনী যারা আছেন আমার মনে হয় তাদেরও সদিচ্ছার একটু অভাব ছিল। এখন আপনারা তো মিশবেন, কিন্তু আপনারা তো মিলেমিশে একাকার হয়ে গেছে, এটাও একটু দোষ আছে আপনাদের। এখন আগামীতে আমরা নিয়াত করি যে আমরা মিশবো, কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাব না, তাই না? আমাদের একটা নিজস্ব আইডেন্টিটি আছে, তাই না? আমি চাইলে কি সনাতনী হইতে পারবো? আপনি চাইলে মুসলমান হইতে পারবেন। আমাদের ধর্মীয় বিশ্বাস, আবেগ, অনুভূতি যার যার জায়গায়। এই জন্য আমাদের দেশের বেগম খালেদা জি একটা কথা কিন্তু সবার আগে বলে গেছেন, ধর্ম যার যার, উৎসব তার, কিন্তু দেশটা সবার। এখন আমি আর একজন ধর্মীয় অনুভূতিতে বিশ্বাসী মানুষ উৎসবকে আমার উৎসব মনে করার, অভিনয় করার দরকার নাই তো, কিন্তু সে আমার দেশের মানুষ, আমার যেমন অধিকার আছে তারও সেরকম অধিকার আছে, সেটা আমাদের মনে রাখলেই কিন্তু যথেষ্ট। আমি আজকে এতটুকু কথা দিয়ে যাচ্ছি, এখন মানুষ তো আসলে আশায় বুক বাঁধে। আমি আশা করতেছি যদি আপনাদের সবার সহযোগিতায়, যেহেতু আমার আব্বা আলাস চৌধুরী সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উনি মনোনয়ন পেয়েছেন, যদি উনি নির্বাচনে আপনাদের সহযোগিতায় জয়লাভ করে, অ্যাটলিস্ট রাস্তাঘাট এবং এই জরাজীর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমরা সবার আগে দৃষ্টি দেব। এটা সান্ত্বনা দিলাম না, এটা বললাম। আর যদি জয় পাওয়া যায় তো আল্লাহর হাতে, তাই না? যেহেতু আসছি আমি এখানে, যদি উনি নির্বাচিত নাও হয়, আমার দিক থেকে ব্যক্তিগতভাবে যে কোনো সহযোগিতা চায়, বিরোধিতা উনি যতখানি আপনার করুন দেখুন, আমি আমার স্বার্থ করতে চেষ্টা করবো। আমি কথা যেহেতু দিয়ে গেলাম, কথা রাখবো ইনশাআল্লাহ। আর ওই যে আমরা সবাই কিছুটা শুনতে পাইলাম যে একটি বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যে তার নয়ন মণি, হিন্দু যে তার প্রাণ।
তা আসলেই যাতে যারাই বলুক না কেন মুসলিমকে যেন নয়নমণি বা হিন্দুকে প্রাণ, এই কথা যেন কাজে প্রমাণ করে। আমরা সেরকম একটি সমাজ, সেরকম একটি রাষ্ট্র, সেরকম একটি জলঢাকা আগামী দিনে বিনির্মাণ করতে পারি, যেখানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে। শুধুমাত্র রাজনৈতিক কারণে আমরা সনাতনীদের ব্যবহার করব না, বা শুধুমাত্র রাজনৈতিক কারণে একজন মুসলমানকে আমরা বিপদে ফেলবো না। এই ধরনের পরিবেশ আগামীতে জলঢাকায় অন্তত কোনো রাজনৈতিক অভিভাবক দ্বারা সৃষ্টি হবে না, এবং এই ধরনের রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করে কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করবে না। আপনাদের সামাজিক নিরাপত্তা, আপনাদের পারিবারিক নিরাপত্তা এবং আপনাদের আইনগত সহায়তা দেওয়ার জন্য যতখানি স্বচ্ছ থাকা যায়, যতখানি নিরপেক্ষ থাকা যায়, এটা আসলে যাতে আমার আপনার যদি সংসদ সদস্য নির্বাচিত হয় এতটুকু নিশ্চয়তা আপনাদের যাতে দেয়, সেই জন্য আমি আপনাদের পাশাপাশি তার কাছে আমাদের দাবি সোচ্চার থাকবে। আমি আর কথা বাড়াবো না। এখানে যারা আয়োজক আছেন, এত কষ্ট করে আপনারা আয়োজন করেছেন, অনেক উপস্থিতি। হ্যাঁ, যদিও আমি আসলে প্রত্যন্ত অঞ্চলে যে পুজোগুলো ওগুলো দেখার খুব ইচ্ছা ছিল, যার কারণে কথা দেওয়া ছিল, এবং এখানেও বলছি যে আমি রাত হলেও আসবো। তারপর সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিজুকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত না মোটামুটি একটু বললাম, সেই বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, শুভেচ্ছা, শুভরাত্রি। শ্যামা পূজার শুভেচ্ছা। শুরুতেই ধন্যবাদ জানাই আজকে এই পুজো উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, অন্যান্য কমিটির সদস্যবৃন্দ যারা আমাকে এখানে এই আয়োজনে আমাকে যারা দাওয়াত করেছে। তো আমার সামনে উপস্থিত সনাতনী মা বোনেরা, ভাইয়েরা, সবাইকে আমার শুরুতে আদাব এবং শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? না, আপনাদেরকে আসলে এতক্ষণ থাকতেন নাকি আমার জন্য ওয়েট করতেছিলেন বলেন তো? দেবদাস বাবু কি মিশে কথা বলছি নাকি আমার, যে ভাই আপনার তো ধরি থুচি সবাই? আমি বের হয়েছি বাগদ্বীপের পরে, ওই যে হারোয়া শিমুলবাড়ি মিরগঞ্জের পাশেই একটা কালী পুজো, মানে ওখানে লীলা কীর্তন হচ্ছিল, ওই দিকে শুরু করে শিমুলবাড়িতে বোধ হয় 8-9 জায়গায়, এরপরে ওদিক দিয়ে আবার জলঢাকা বাজারে এসে, জলঢাকায় যে মাছ বাজারের মন্দির থেকে যেমন ওখানে আসতেছি। তা আমি আসলে বিশ্বাস করতে পারি যে এত লোক আছে। আমাকে উনি বললো যে সবাইকে ধরে রাখছে, না আছে বোধ হয় অল্প কিছু লোকজন আছে। তো তোমার ঘুম পারেন না, এই তো দিন যান না। আমাকে দিয়ে কি করাবে, আমাকে কি করাবেন আজকে বলেন তো? খালি পুরস্কার দেওয়া হবে তো? না, আমার এখানে কি বলার আছে কোন দিকে, কি বলার থাকতে পারে? এই এলাকার আসলে বেটার বউ কারা কারা, একটু হাতটা তুলি দেখাইবেন আমার। মানে অতি থাকিয়া বিয়ে করি কায় কায় আসছে রে? শ্বশুর বাড়ি কার কার রে কম দেখি? বাপের বাড়ি কি সবার এখন যায় যায় আসছে না? এটা শ্বশুর বাড়ি, সবার বাপের বাড়ি কি জলঢাকা? বেশিরভাগ জলঢাকা বাপের বাড়ি নাকি নাকি দূরেও আছে? এখন আপাতত জলঢাকা যার বাপের বাড়ি তার খাতির বেশি করবো না, যার বাড়ি জলঢাকার বাইরে তার খাতির একটু কম হবে, কারণ শ্বশুর বাড়ির ভোটগুলো খালি সে দিবে, আর যার বাড়ি বাপের বাড়ি তার বাপের বাড়িরও ভোটগুলো দেওয়া লাগবে। এবার আমাদের মার্কা কি দেবদাস বাবু? হ্যাঁ, এটা পাশে একজন আছে, তার মার্কা কি? পিছন পাকে। এবার এখানে এবার ধানের শীষ মানে কম নাকি? এখানে ধানের শীষ কম মনে হয়েছে না? তাহলে তরুণদের প্রথম ভোট শুনলেন, 2026 সালের ভোট তাও শুনলাম না, আপনাদের কথা শুনি। শ্বশুর বাড়িতে যেসব মা বোনরা আসছে তাদের ভোট তাও শুনতে পাইলাম না। এবার বলি, আমার নিজের ভোট আপনাদের ভোট কার পক্ষে হোক বলেন? এইটা ছাড়া কিন্তু আমার এখন আর কথা নাই। ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাড়ির লোক হন আর টাড়ির লোক হন, এখন আমার কথা কিন্তু একটাই, যে যা যতগুলো ভোট আছে সে ধানের শীষের পক্ষে হোক।
তারপরে দেখি এই 54 বছরে এলাকার উন্নয়ন হয় নাই, সনাতনীদের উন্নয়ন হয় নাই, কাউ ফিরি দেখে না, মণ্ডপের এই অবস্থা। কত জায়গা নাই, জায়গা ছিল কর ছিল, কাকায় মাথা বেঁচে দিছে, দাদা কি দিদা কি ঠাকুর কি ঠাকুরদা মাথা বেঁচে দিছে, কিন্তু আমাদের তো ভাগ্যের উন্নয়ন হয়নি। হয়েছে যাকে ধরে আমরা আমাদের সনাতনী হই, মুসলমান হই, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন হবে, আমাদের এলাকার উন্নয়ন হবে, এরকম একজন জনপ্রতিনিধি আমরা নির্বাচন করব। আমার বাড়ি না হয় বড়ঘাট, ভালো কথা। এর আগে যারা, আমি সব শিমুল বাড়িতে বলে আসলাম যে এর আগে যারা সংসদ সদস্য ছিল, মানে এমপি ছিল, কারো প্যাটাক দেখছে তারা দেখছেন কি? তারা পরিবারের কোনো লোককে দেখছেন? আমার তো দেখেছে নাকি? আর দেখেছেন যে ধরবেও পাইবেন। এখন এই ধরাটা তখন খুব সহজ হবে যখন আপনি তার পক্ষে রায় দিবেন। যে একটা লোককে আমি ভোট দিয়ে যখন নির্বাচিত করব, তখন তার কাছে কিন্তু অনেক দাবি দেওয়া আদায় করে নেওয়া যাবে। আর এখন আমাদের চোখটা কিন্তু উপর দিকে থাকবে, নিচ থেকেই দেখবো, নিচ থেকে দেখলে বাইরের কথা দেখবো। এখন বাতির নিচে অন্ধকার, এটা আগের কথা। এখন আমরা বাতির নিচে আগে আগুন জ্বালাবো, সব পরিষ্কার করবো আগে। নিজের বাড়ি থেকে, নিজের এলাকা থেকে আমরা উন্নয়নের কাজ যদি শুরু করতে না পারি, নিজের এলাকার লোকের যদি ভাগ্যের উন্নয়ন করতে না পারি, তো বাইরে যে বড় বড় গল্প করে লাভ আছে? তো তোমার বাড়িগত লোকে কাম কাজ তাই কোনো নাই, না খায় থাকে। প্রিয় বড় বড় বক্তব্য দিয়েছে। আপনার যা চাওয়া পাওয়া আছে মনে মনে, না না, হ্যাঁ এই তো যা চাওয়া পাওয়া আছে মনে মনে থন, মনোগাতি থন। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের পরে সব, মানে যদি চান ঝোলা ধরি তাহলে বস্ত্র ধরি ফেরত দেবো, অসুবিধা নেই। আসলে অনেক রাত হয়ে গেছে, আমি অনেক জায়গায় আসলে মোটরসাইকেলে বসি, আমার হাড্ডি বাড্ডি সব ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, ওরে বাপরে, তোমার ঘুম নাই রে, তোমার নিজের নেই। যাই হোক, তার আমি বক্তব্য বাড়াবো না। আপনাদের এই যে সবার স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং আসলে যে আপনারা জেগে আছেন, এটাই তো আপনারা আমার জন্য ভালোবাসার একটা প্রমাণ। আপনাদের জন্য আমার পক্ষ থেকে জন্য হাত তালি। সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, সবাইকে শ্যামা পূজা আরেকবার শুভেচ্ছা জানিয়ে শুভরাত্রি, এবং ওই আয়োজক কমিটির সবাইকে আমার পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ সবাইকে। তুলে দিচ্ছে তরুণদের পছন্দ, ধানের শীষের পক্ষে, তরুণদের পছন্দ, ধানের শীষের পক্ষে, বড় হাট চাঙ্গারির পছন্দ। সার্বজনীন কালী মন্দিরের আজকের এই আয়োজনে উপস্থিত সবাই যারা আছেন, সবাইকে আমার শ্রেণীভেদে সালাম, আসসালামু আলাইকুম, এবং সনাতনী ভাইদের শুভেচ্ছা এবং আদাব। আসলে একটু আগেই বক্তব্য দিয়ে আসলাম, এই জায়গার আসলে এত উন্নয়নের জোয়ার বয়ে গেছে, সেগুলো নিয়ে আলোচনা করার আসলে সুযোগ খুবই কম। আমাদের ইতিহাস শুধু না পাওয়ার, বঞ্চনার, হ্যাঁ, আমরা স্বাধীনতার 54 বছরও যে এই প্রত্যন্ত জায়গাগুলো এত অবহেলিত। তো আজকের এই সময়ে এখানে যে কথাটা আসলে খুব কষ্ট বা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে যেতে যাচ্ছি, যে আসলে আমরা চেষ্টা করব আসলে এই অঞ্চলের বিশেষ করে সনাতনী মা বোনদের বা ভাইদের উন্নয়নের জন্য ভবিষ্যতে যদি কোনো কিছু করার সুযোগ হয়, তাহলে আমরা শুরুতেই আপনাদের পাশেই দাঁড়ানোর চেষ্টা করব। সেটা আপনাদের ধর্মীয় প্রতিষ্ঠান হোক, আপনাদের এলাকার রাস্তাঘাট হোক, আপনাদের শিক্ষা, চিকিৎসা, জীবন মানের আসলে মৌলিক যে বিষয়গুলো, সেগুলো থেকেই তো আমরা অনেক বঞ্চিত, তাই না? এই বিষয়গুলো আসলে স্থানীয় যারা আছে তারা অনেকবার বলেন, আমাদের আসলে ওইভাবে আসার সুযোগ হয় না। তো সচক্ষে দেখলে আসলেই সেটা অনুভব করি, এবং আসলে কতখানি করতে পারবো এটাই বড় বিষয়। এই জন্য বেশি বা আগাম বড় বড় বক্তৃতা দিয়ে আপনাদেরকে আশ্বস্ত করে ওইটা থেকে মনে হয় আসলে বাস্তবে কি করতে পারি, এটা আসলে করেই আসলে সেই শান্তি বা শক্তি লাভ করতে চাই। ধন্যবাদ সবাইকে আজকে এই সুযোগ দেওয়ার জন্য। আলাজি কাটারি সার্বজনীন
আদি শিমুল বাড়ি সার্বজনীন কালী মন্দিরের সম্মানিত সভাপতি, সবাইকে শুভ মহালয়া এবং মা বোনরা যারা আছেন তাদেরকে আমার আদাব এবং শুভেচ্ছা সনাতনী। আসলে অনেক রাত, আপনারা বোধহয় খুব সুন্দরভাবে কিছু একটা উপভোগ করতেছেন অনুষ্ঠান আপনাদের ধর্মীয়। তো যাচ্ছিলাম যেহেতু এদিক দিয়ে, জাহাঙ্গীর ভাই কিন্তু যাওয়ার সময় বলছিল যে এখানে একটু কথা বলে যেতে, তো যাওয়ার সময় হয়তো সুযোগ হয় নাই। আমাকে অনেকেই হয়তো আপনারা চিনেন না, আমার আপনার নাম হচ্ছে সৈয়দ আলী, আপনাদের 2 বার উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি, চেনেন কি? নাম শুনছেন না? আচ্ছা, উনি তো এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে ধানের শীষে। তো আপনারা জানেন যে জলঢাকা উপজেলা এমনি আমরা একটু মানে উন্নয়ন বঞ্চিত যে উপজেলাগুলো আছে তার মধ্যে একটা, আর জলঢাকা উপজেলার একটা সেই ইউনিয়ন হচ্ছে শিমুলবাড়ি, যেটা তুলনামূলকভাবে অন্য ইউনিয়নের থেকে একটু আমরা উন্নয়ন বঞ্চিত। তা আপনাদের এলাকার আসলে এই যে তরুণ যুবক থেকে শুরু করে আগামীর যারা নেতৃত্ব দিবে তাদের উন্নয়নের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য আমাদের একজন সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রয়োজন, বিশেষ করে নির্বাচিত সাংসদ প্রয়োজন। সেই উদ্দেশ্যে আসলে আমরা বিভিন্ন জায়গায় ছুটে চলেছি আল্লাহ সৈয়দের পক্ষে, ধানের শীষের পক্ষে আসলে প্রচারণা করার জন্য। তো আমার মনে হয় যে একজন সৎ এবং পরীক্ষিত জনপ্রতিনিধি হিসেবে সেই দায়িত্ব পালন করেছেন, আপনারা সেটা জানেন। এবং আগামীতে যে নির্বাচন আসছে সেখানে আমার মা বোনরা এবং সনাতনী ভাইয়েরা আপনারা তার পক্ষে রায় দিবেন, ধানের শীষের পক্ষে রায় দিবেন, এই আশীর্বাদ ব্যক্ত করে সবার কাছে আবার দোয়া চেয়ে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি। দক্ষিণ পাড়া সার্বজনীন কালী মন্দিরের আজকের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আমার সাথে আমার সফরসঙ্গী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সনাতনী ভাই এবং মা বোনেরা, সবাইকে আমার শ্রেণীভেদে আদাব এবং মুসলমানদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং সবাইকে শুভরাত্রি। নাকি এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে খালি অন্ধকার অন্ধকার অন্ধকার, তারপরে এসে যে এত আলো দেখতে পারবো এটা আমি চিন্তা করিনি। তারপরে আপনারা অত্যন্ত মানে আনন্দ সহকারে আসলে বোধহয় আপনারা এই মহালয়া দর্শন করতেছিলেন। তো সেই জন্য সবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা হাততালি। এইখানে আসলে আমি একটু বেঁচে গেছি, এখানে সভাপতি সাহেব আগে মাইক দেন নাই, মাইক নিয়ে হয়তো আমার কাছে কোনো দাবি দেওয়া রাখেন নাই, তো সেদিক থেকে কমিটমেন্ট দেওয়া লাগতেছে না আমাকে। কিন্তু তারপরে আমি আসছি, কিন্তু রাস্তাটা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে, রাস্তাটা যোগাযোগ ব্যবস্থাটা একটু, এই রাস্তাটার সমস্যা না আপনাদের? তারপর আর কি সমস্যা আপনাদের বলেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। সবার আগে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এখন যোগাযোগ ব্যবস্থার সাথেই তো শিক্ষা, চিকিৎসা, বিনোদন সব কিছুই ডিপেন্ড করে। সবার আগে রাস্তাটা ঠিক করতে হবে নাকি? আর আমাদের এর আগে যারা সংসদ সদস্য ছিল তার কোনো মানে ওরকম ইতিপূর্বে যারা নির্বাচিত সংসদ ছিল তাদের পরিবারের কোনো লোক, ছেলে কাউকে কি পাইছেন আপনার কাছে এরকম? সত্য কথা বলেন, আমাকে খুশি করার জন্য না। এবং আমার আব্বাকেও যতবার ডাকছেন আসলে হয়তো বা মানে বারবার না পাইলেও অন্তত শিমুলবাড়ির বিভিন্ন জায়গায় উনি আসছে, হয়তো আপনার লক্ষ্মীবাড়িতে আসতে না পারলেও বিভিন্ন জায়গায় আসছে। আসছে কিনা বলেন? তো উনি কিন্তু এখনো সংসদ সদস্য নির্বাচিত হয় নাই। যদি ওনার আল্লাহ ওনাকে তৌফিক দান করে, আপনারা সবাই যদি তার পক্ষে ভোট দেন তাহলে নির্বাচিত হবে। কিন্তু যে লোকটাকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরেও তাকে তার পরিবারের লোকজনের কাছে পাওয়া যায়, তাহলে আপনাদের কি বিশ্বাস হয় সে নির্বাচিত হলে তাকে পাওয়া যাবে? তাহলে আপনাদের এলাকার এই অবহেলিত এলাকার উন্নয়নের জন্য কি করবেন আপনারা 2026 সালের যে নির্বাচন আসতেছে সেটা আমি আপনাদেরকে পরামর্শ দিব না, ওটা আপনাদের ব্যাপার। কি করতে হবে বলেন তো? সৈয়দ সাহেবের মতো খারাপ লোককে ভোট দিবেন? ওনাকে দিয়ে তো সব জায়গায় সমালোচনা করতেছে একটা দল, উনি খুব খারাপ লোক।
আপনাদের কি কেউ বলতে পারবেন উনি কারো কাছ থেকে কি টাকা নিছিল? উনি কোনো বরাদ্দের জন্য কারো কাছে কমিশন দিছে? শুনি নাই। চাকরি দিবে একজনের জায়গায় 3 জনকে দিবে, প্রলোভন দেখায় কি কারো কাছে টাকা চাইছিল গোপনে? তাও চায় নাই। তো তারপর তো খারাপ লোক নাই আসলে। উনি কেন খারাপ লোক জানেন? ওই যে পোস্টারে ওনার ছবি আছে, মাথায় টুপি নাই। আর ওনারা ফেরেস্তা যারা টুপি মাথায় দিয়ে কমিশন খায়, কি বলেন? রাজনীতি করেন, রাজনীতির মতো করেন। রাজনীতিতে ধর্ম নিয়ে আসেন না, মুখ খোলায়েন না, বহুত বলছেন। ব্যক্তি আক্রমণ করেন না, বহুত করছেন। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করেন। শহীদুল সাহেবের যদি কোনো দুর্নীতি থাকে, কারো কাছে যদি 1 পয়সা নিয়ে থাকে, আপনারা সেটা বলেন, সামনে নিয়ে আসেন। বেয়াদবি করেন না। একজন সম্মানী লোককে প্রকাশ্য জনসম্মুখে আপনারা সম্মানহানিমূলক কথা বলবেন, আর জনগণ বসে বসে আঙুল চুষবে? যাই হোক, আমরা কারো সমালোচনা করলাম কি এখানে? শুধুমাত্র তাকে নিয়ে যে কথাগুলো বলা হয়েছে সেগুলোর জবাব দিলাম। গায়ে পরে কি কারো নাম নিয়ে কোনো কথা বলছি? তাহলে এই যে তরুণ যারা আছো, তোমাদের উন্নয়নের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য, আগামী দিনের উন্নয়নের জন্য আমাদের 2026 সালের যে নির্বাচন আসছে, সেখানে তরুণ যুবক সবার ভোট কার পক্ষে হবে বলো? তরুণ যুবক সবার ভোট, তারুণ্যের প্রথম ভোট, আপনার আমার সবার ভোট, জনঢাকার উন্নয়নের ভোট, শিমুলবাড়ির উন্নয়নের ভোট, আমার মা বোনের উন্নয়নের ভোট। আপনারা হচ্ছেন আমাদের সব থেকে বড়, যারা দেশের আগামীর গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে, তারা হচ্ছে আমার মা বোনরা। 50% আপনাদের ভোট। আপনাদেরকে আর অবহেলা করে লাভ নাই। যেসব নির্বাচিত প্রতিনিধি আপনাদের কাছে যাবে না, আপনাদেরকে অবহেলা করবে, সে সামনের দিনে আর রাজনীতি টিকে থাকতে পারবে না। তাই আমি অনুরোধ করে গেলাম, আপনারা সবাই ভোট সেন্টারে যাবেন, জনঢাকার উন্নয়নে, দেশের উন্নয়নে আপনারা ভূমিকা রাখবেন, এবং আপনারা ভোট দিলে আপনারা আপনাদের এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন, এবং আপনাদের এলাকার উন্নয়ন আপনারা বুঝে দিবেন। আজকে এত বড় বড় কথা বলে যাচ্ছি, যদি আপনাদের এই কথা রাখতে না পারি, আর কে আসতে পারবো আপনাদের এলাকায়? যদি সুষ্ঠু ভোট হয়। তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না। এটা একটা চমৎকার ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে। মহালয়া আপনাদের ধর্মীয় অনুভূতিতে অনেক কিছু আসলে এটা বিশাল গুরুত্ব বহন করে, আপনারা উপভোগ করেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এরকম একটা চমৎকার আয়োজনে যে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, সেজন্য আয়োজকদেরকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে শুভরাত্রি এবং শুভেচ্ছা। সার্বজনীন সভামন্দির মাঠে এই আয়োজনের সম্মানিত সভাপতি, এই কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, আমার সাথে যারা এসেছেন, আমার কাকু যারা মালিকুজ্জামান দদুল সাহেব একটু আগে বক্তব্য দিয়েছেন, আরো অনেকেই আছেন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সবার নাম আসলে নিয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত সনাতনী মা বোনেরা, সবাইকে আমার শ্রেণীভিত্তিক সালাম, আসসালামু আলাইকুম, এবং অন্যদেরকে আদাব এবং শুভেচ্ছা। চমৎকার আয়োজন। আসলে এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোর মধ্যে আর কিছু থাক আর না থাক, একটা জিনিস যেটা আসলে আমরা শহরে দেখতে পাই না, এই বাড়ির লোক ওই বাড়ির লোকের খোঁজ খবর নেয় না, সেটা সনাতনীদের মধ্যেও দেখা যায় আসলে। তো বিষয় হচ্ছে এখানে অ্যাটলিস্ট আমরা সবাই এক, এটা বোঝা যাচ্ছে নাকি? যে কোনো প্রোগ্রামে ইয়াতে আমরা সবাই একাত্মতা প্রকাশ করি, তাহলে এটাই দরকার। এই এক থাকাটা কিন্তু আসলে যদি আমরা ভালো ভালো কাজে থাকতে পারি, তাহলে একটা জায়গার আসলে যত ধরনের সমস্যা আছে একটু স্লো বা আস্তে হলেও কিন্তু সম্ভব, অসম্ভব বলতে কিন্তু কিছু নাই। আমি 2008 সালে আমার জীবনে প্রথম রাজবাড়িতে আসি, আমার মনে আছে। এরপরে একাধিকবার এসেছি, তখন হয়তো বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন ইয়েতে, আপনাদের যে কেন্দ্রীয় মন্দিরের কথা বললেন, এখানেও হয়তো 2-1 বার আমাকে বলেছিল
আমি সহযোগিতা করেছি, ফেরত দেই নেই, খালি হাতে ফেরাই নেই। তবে আসলে এই জায়গাটা অবহেলিত, এটা এক বাক্যে আমি মেনে নিলাম, এক বাক্যে স্বীকার করলাম। আমার আব্বা 10 বছর উপজেলা চেয়ারম্যান ছিল। তো আপনারা জানেন উনি উপজেলা পরিষদের দায়িত্ব নেওয়ার 4 মাসের মধ্যে এমপিরা নতুন করে উপজেলা পরিষদ একটা আইন করে ফেললো, যেটাতে আর উপজেলা চেয়ারম্যানরা আর কোনো প্রকল্পের সভাপতি হইতে পারে না। ওই উপজেলা নির্বাহী কর্মকর্তারা সভাপতি হয় আর এমপিরা হয় উপদেষ্টা। তো উপজেলা চেয়ারম্যানরা হয়তো যে প্রকল্পগুলো দিতে পারতো সেগুলো হয়তো দিতে পারেনি। সেই প্রকল্পগুলো প্রতি বছর একটা একটা করে দিলেও কিন্তু হয়তোবা 10 বছরে অনেক কিছু করা সম্ভব ছিল। তো যাই হোক, আমরা বঞ্চিত, আমরা শোষিত, আমরা উন্নয়নের কথা বলতে চাই, আমরা আমাদের না পাওয়ার কথা বলতে চাই, বেদনার কথা বলতে চাই, আমরা আশার আলো দেখতে চাই, আমরা উন্নতির সেই সঠিক রাস্তায় হাঁটতে চাই, তাই না? কিন্তু সেই জন্য তাকে যোগ্য নেতৃত্ব দরকার। কার কাছে আমরা এই কথাগুলো বলতে চাই? আমাদের বলার জায়গা থাকতে হবে না? তো আমরা গত 54 বছরের ইতিহাসে যেসব জনপ্রতিনিধি এখানে নির্বাচিত করেছি তাদের কয়জনের দেখা আপনারা পেয়েছেন? কয়জনের ছেলেকে দেখছেন আপনারা যে আপনাদের কাছে আসছে? বলেন তো, একজনের ছেলেকে কাছে পাইছেন আপনারা? গত 54 বছর যারা এখানে নির্বাচিত সংসদ ছিল? হ্যাঁ, আমি বলতে পারি যে আমাকে কোনো বিষয় আপনারা যখন দেখেছেন, যেমন আপনাদের শ্রদ্ধেয়, আমারও শ্রদ্ধেয় জাহাঙ্গীর আলম এসসি সাহেব বলছে বাবা এখানে আসা লাগবে, জিজ্ঞেস করেন। আমি বলছি ঠিক আছে ভাই, আমি যদি কোনো সেরকম কোনো সমস্যা না হয় আমি যাব, বলছি না স্যার। কারণ আমি জানি যে আমি হয়তো কথা দিলাম, উনি আমার কাছ থেকে কথা শুনে আপনাদেরকে দিল কথা, কিন্তু আমি যে না আসি আমার কারণে কিন্তু উনি জবাবদিহিতায় পড়বে, তাই না? আমরা যদি আমাদের যারা এলাকায় প্রতিনিধি আছে, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মন প্রাণে ভালোবাসে, তো তাদের মান সম্মানের দিকে না তাকাই, হ্যাঁ, তাহলে তো আমার দলকে হেয় করা হবে। ভোট আসবে, ভোট যাবে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু জনগণের পাশে থাকার কমিটমেন্টটা কিন্তু সবাই করতে পারে না। আমরা কিন্তু মাঠ ছেড়ে যাই নাই। 6 বছর আমার আপনার উপজেলা চেয়ারম্যান নাই, আপনাদের সাথে কি যোগাযোগ বন্ধ হয়ে আছে? হ্যাঁ, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন, আপনাদের এলাকার এত সমস্যা, আপনারা যে লোকটা সংসদ না হওয়ার পরও, যে লোকটা আজকে উপজেলা চেয়ারম্যান ছিল তারপরেও 6 বছর থেকে নাই, যে কোনো সমস্যা নিয়ে তার কাছে যাইতে পারেন। আমাকে দাবি নিয়ে যে দাওয়াত দিয়ে আসছে না, তাহলে তাকে যদি আপনারা এমপি নির্বাচিত করতে পারেন, তাহলে কি মনে হয় আপনাদের জন্য সে দরজা বন্ধ করে রাখবে? অবশ্যই না, নাকি? তো আপনারা ভোট দিবেন, তাকে সংসদ নির্বাচন করবেন, আপনাদের যত দাবি দেওয়া আছে আপনারা তার কাছ থেকে আদায় করে নেবেন। আপনাদের পক্ষে দরকার হলে আমি প্রতিটা বিষয়ে আপনাদের সাথে একমত হয়ে আমিও দাবি তুলবো যে যেহেতু সরকারি বরাদ্দের কিছু ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করে যত দ্রুত সম্ভব অবহেলিত জনঢাকার এই রাজবাড়িতে যেন, যেখানে পাকা রাস্তার কোনো মুখ দেখেন নাই, তারা অত্যন্ত দুঃখের সাথে বললো। হ্যাঁ, এবং সবচেয়ে আরো একটা বড় বিষয়, বিদ্যুতের যে সমস্যা, আসলে সাময়িকভাবে এটা আমি চেষ্টা করবো, আমাকে একটু মনে করে দিন, তোমাকে সকালে দেখি আমি এখানে কোন কেন্দ্র থেকে এখানে আসে, কিন্তু বাকি শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থার সাথে জড়িত, তাই না? তো যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয়, এগুলো থেকে তো আমরা পিছিয়ে যাব। আসলে আমি সমালোচনা করতে চাই না, ভোট করতে গেলে তো সমালোচনা করে অনেকে হাতিয়ারি, যাদের কোনো কাজ নাই, যারা জনগণের পাশে দাঁড়ায় না, যাদের কোনো উন্নয়ন পরিকল্পনা নাই, তারা যদি নির্বাচনে আসে তাদের কাছে আর একজনের সমালোচনা করা। আজকে ফেসবুকে কি বলবো, এক অসভ্য ইতর পর্যায়ের লোকের বক্তব্য শুনতেছিলাম একটা দলের, যেখানে তার দলের সর্বোচ্চ পর্যায়ের লোক বসে আছে, যিনি প্রার্থী, দলের উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নেতৃবৃন্দ বসে আছে, সে আলহাজ চৌধুরী সাহেবকে যেভাবে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছে, যে এরকম ইতর অভদ্রকে জবাব দেওয়ার সময় কিন্তু আমাদের আসছে। আজকে আমি বললাম না জবাব আছে, চোরের বার বড় গলা। ওই তো 10 বছর দেখছেন না, 1996 থেকে 2006 দাড়িওয়ালা টুপিওয়ালা কোনো লোকের চাকরি হলেও কি টাকা ছাড়া হয়েছে? একটা দলের লোকের বাইরে চাকরি দিছে? ওই কাকু বললো না, বরাদ্দ নিতে টাকা, বরাদ্দ বেচতেও টাকা, ওনারাই পাইকার, ওনারাই মহাজন। আবার আজকে বড় বড় কথা বলে। চৌধুরী হিসাবে একটা কোথাও দুর্নীতি করছে বলতে পারবেন? সেই দলের লোক বেয়াদবের মতো কথা বলে, ব্যক্তিগত আক্রমণ করে, চরিত্র হরণ করার চেষ্টা করে, অভদ্র
শিক্ষিত বলে নিজেকে। আমি কি কারো নাম নিলাম? সৈয়দ আলী। আমি তো যে আমার আব্বার চরম বিরোধিতা করে তাকেও তো সম্পর্কে তিনি যে আমার চাচা হন চাচা বলি, বা যিনি যে পর্যায়ে সেই পর্যায়ে সম্বোধনের কথা বলি। আপনাদের একজন নির্বাচিত প্রতিনিধি ঢাকার, তাকে এইভাবে ব্যঙ্গ করে কথা বলে। আর ভাই, তার যদি কোনো দুর্নীতি থাকে, সে যদি আপনার সাথে কোনো অন্যায় করে থাকে, তার যদি রাজনৈতিক কোনো সমস্যা থাকে, আপনি সেই বিষয়ে কথা বলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন মানুষ আর একজন মানুষকে সম্মান দিয়ে কথা বললে কিন্তু সম্মানী লোকের সম্মান হানি হয় না। আমার কানে বিভিন্ন ভাবে আসতেছে, সনাতনী ভাইদেরকে বিভিন্ন জায়গায় মুখ বন্ধ ছিল, এতদিন মুখ খুলে নেই, বিভিন্ন ভাবে হুমকি দেওয়া হচ্ছে। আপনারা কি ভুলে নাকি? ভয় পাবেন না। ভোট সেন্টারে আপনারা যাবেন, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন, কিন্তু বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়, আগামীর বাংলাদেশ বিনির্মাণে, আগামীর জন ঢাকার বিনির্মাণে আপনাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে কি ভোট সেন্টারে যাওয়া উচিত কিনা বলেন? সেই সব ভালো হলে তাকে ভোট দিবেন, তাকে পছন্দ হলে ভোট দিবেন, না হলে আপনি অন্য প্রার্থীকে দিবেন। কিন্তু কারো ভয় ভীতি রক্ত চক্ষুকে ভয় করে আপনারা ভোট দেওয়া থেকে বিরত থাকবেন না। যাই হোক, ধর্মীয় অনুষ্ঠান অনেক রাজনৈতিক বক্তব্য হয়ে গেল, কিন্তু অন্যায় কিছু বললাম? বিনা কারণে কিছু বললাম? আপনাদের পাশে যেভাবে এখন পাচ্ছেন, অতীতেও পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন, এই কথা দিলাম। আজকের আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে খুবই চমৎকার আয়োজনের জন্য আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে সবাইকে আসার ব্যবস্থা করে দেওয়ার জন্য দুটো কথা বলতে পারলাম। সবাইকে আর একবার শুভরাত্রি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ঘটনার জন্য আমাদের কীর্তন চলবে এবং আমরা আস্তে আস্তে প্রসাদও দেব। আর নীতি ছিল জাতীয় ঐক্য, ধর্মীয় মূল্যবোধ, গণতন্ত্র এবং অবাধ মুক্ত বাজার অর্থনীতি। প্রিয় ভাইগণ, আপনারা দেখেন পুলিশকে এমন পাওয়ার দিয়েছিল যে কোনো মুহূর্তে মানুষকে ধরে নিয়ে যে ক্রস ফায়ার করছিল। আমরা 14তে নির্বাচন দেখেছি, আরও নির্বাচনে দেখেছি, প্রশাসনের নির্বাচন। মার্কা আছে, কোন সে মার্কা? সবাই বলো একই সুরে, জোর হলো না, সামনে কি রে? আর সবাই বলো, বলতে থাকো বাবু ভাইয়ের, ছেলে ভাইয়ের। কোন দিকে? শোলমারি ইউনিয়ন শাখার সম্মানিত সদস্যবৃন্দের একটি বিশাল মিছিল আমাদের সমাবেশের দিকে এগিয়ে আসতেছে। আমরা করতালির মাধ্যমে নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। সরকারি কলেজের উপজেলা চেয়ারম্যান ছিল, তার নেতৃত্ব ছিল একজন অবাধ, সুষ্ঠু, লয়াল, কেয়ারিং এবং পোলাইট। তিনি জনগণের
এ পর্যায়ে